নবজাতক শিশুকে কুলে নিয়ে যখন আমি সমাবর্তনের মঞ্চে উঠলাম, সবাই হেসে উঠেছিল, কিন্তু উপাচার্যের পরের কথায় পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আমি নবজাতক শিশুটিকে কুলে নিয়ে সমাবর্তনের মঞ্চে উঠতে পুরো অডিটর হেসে উঠল। পেছন থেকে কেউ ফিস ফিস করে বলল, মায়ের মতোই হয়েছে। কেউ ঠোঁট বাঁকিয়ে হাসলো, কেউ আবার মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো। আমি শুধু শিশুটাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। তার নাম নূহ। আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিভাগে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি নিয়ে এসেছি। আমার বয়স মাত্র 22। 6 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় বাবা মাকে হারানোর পর থেকে মামার বাড়িতে বড় হয়েছি। তবে আশ্রয় পেলেও কখনো আপন হতে পারিনি। আমার খালা মার্জিয়া বেগম প্রায়ই বলতেন, তোকে মানুষ করতে খরচ কত করেছি জানিস? সারা জীবনও সেই ঋণ শোধ করতে পারবি না। আজও সামনের সারিতে বসে তিনি তৃপ্তির হাসি হাসছিলেন। তার পাশে বসেছিল তার মেয়ে তানিয়া। আজ যে সম্মানসূচক সাদা স্টোলটা আমার গলায় থাকার কথা ছিল, সেটাই পরে বসে আছে তানিয়া। মাত্র 3 সপ্তাহ আগে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল যে আমি নাকি গবেষণাপত্রে নকল করেছি। সেই অভিযোগের কারণেই আমার সম্মানসূচক পুরস্কারটি বাতিল করা হয়েছে। অভিযোগটা কে করেছিল? তানিয়া। আর পুরো বিষয়টা সাজিয়ে দিয়েছিল তার প্রেমিক কায়েস, যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে অস্থায়ী কর্মচারী ছিল। সবাই আমাকে অপরাধী ভাবতে শুরু করেছিল, কিন্তু কেউ জানতো না সেই সময় আমার জীবনের আরেকটি ঘটনা ঘটে। 3 সপ্তাহ আগে আমি ঢাকার একটি সরকারি হাসপাতালের সামনে একটি কার্টনের ভেতর থেকে এই নবজাতক শিশুটিকে পাই। শীতের রাতে হাসপাতালের কম্বলে মোড়ানো অবস্থায় কাঁদছিল সে। জানা গেল জন্মের কিছুক্ষণ পরেই তার মা মারা গেছে। বাবার কোনো পরিচয় নেই, কোনো আত্মীয় তাকে নিতে আসেনি। একজন সমাজসেবা কর্মকর্তার মুখে শুনলাম বাচ্চাটাকে এতিমখানায় পাঠাতে হবে। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠলো, কারণ ছোটবেলায় আমিও ঠিক এভাবে সরকারি অফিসের এক কোণে বসে শুনেছিলাম এই মেয়েটাকে এখন কে রাখবে। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই শিশুর জীবন আমার মতো হবে না। আমি সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী হওয়ার আগে থেকেই শিশু পরিচর্যার প্রশিক্ষণ নিয়েছিলাম। সব নিয়ম মেনে অস্থায়ী অভিভাবকত্বের অনুমতি পেলাম, কিন্তু খালা সেটা নিয়ে চারিদিকে বলতে শুরু করলেন নাটক করছে। তা নিয়ে আরো এক ধাপ এগিয়ে বলল রাস্তা থেকে কুড়িয়ে আনা বাচ্চা নিয়ে এখন মানুষকে সহানুভূতি দেখাতে এসেছে। এরপর শুরু হলো আরো বড় ষড়যন্ত্র। হঠাৎ করে আমার বৃত্তি স্থগিত হয়ে গেল। গবেষণাপত্র তদন্তের নামে আমাকে সমাবর্তন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হলো। খালা বললেন, অনুষ্ঠানে যাস না, সবার সামনে অপমানিত হবি। আমি শুধু হেসেছিলাম, কারণ একটা সত্য তারা জানতো না। গত 2 বছর ধরে আমি একটি বিনামূল্যের আইনি সহায়তা সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। সেখানে আমি শিখেছিলাম জাল কাগজ, ভুয়া স্বাক্ষর আর টাকার লেনদেনের হিসাব কখনো চিরদিন লুকিয়ে থাকে না। আমার গবেষণাপত্র আসলে ছিল একটি বাস্তব অনুসন্ধান। সেখানে আমি প্রমাণ করেছি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি মেধাবৃত্তির টাকা আত্মসাৎ করা হয়েছে, ভুয়া নম্বরপত্র তৈরি হয়েছে, দাতাদের অর্থ অন্য খাতে সরিয়ে নেওয়া হয়েছে। সব প্রমাণ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল কায়েস, তানিয়া আর বিশ্ববিদ্যালয়ের এক প্রভাবশালী কর্মকর্তার কাছে। তাই আজ আমি নুহকে কুলে নিয়ে মঞ্চে উঠেছি লজ্জা পাওয়ার জন্য নয়, বরং চাইছিলাম সত্য প্রকাশের মুহূর্তটা যেন সবাই নিজের চোখে দেখে। আমি মঞ্চের মাঝখানে দাঁড়াতেই হাসির শব্দ আরো বেড়ে গেল। ঠিক তখনই উপাচার্য তার আসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি হাত তুলে সবাইকে চুপ করতে বললেন। পুরো অডিটোরিয়াম মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তারপর তিনি মাইক্রোফোনের সামনে এসে বললেন, ক্লারা হায়েস, না, আজ থেকে আমাদের শিক্ষার্থী ক্লারা হকের কাছে এই বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দায়িত্ব আমার। কারণ আমরা শুধু একজন মেধাবী শিক্ষার্থীকে নয়, একজন অসাধারণ মানুষকেও অন্যায়ভাবে অপমানিত করেছি। সঙ্গে সঙ্গে পুরো হলরুমে এমন নীরবতা নেমে এলো যেন কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে না। প্রিন্সিপালের এক ঘোষণায় মুহূর্তে বদলে গেল পুরো সমাবর্তনের দৃশ্য। আমি তখনও মঞ্চে দাঁড়িয়ে আছি, কুলে ছোট্ট নুহ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ। প্রিন্সিপাল ধীরে ধীরে মাইক্রোফোনের সামনে এসে বললেন, কেয়া রহমান কোনো ধরনের একাডেমিক জালিয়াতি বা দোষী প্রমাণিত হয়নি, বরং সেই এই বিশ্ববিদ্যালয়ের বড় একটি দুর্নীতির পর্দা ফাঁস করেছে। কথাটা শেষ হয়ে চারিদিকে চাপা গুঞ্জন শুরু হলো। কয়েক মুহূর্তের আগেও যারা আমাকে দেখে হাসছিল তাদের মুখের হাসি উদাও। খালা মরিয়ম বেগম আর তার মেয়ে তানিয়া একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। প্রিন্সিপাল আবার বললেন, কেয়ার গবেষণার প্রমাণ মিলেছে বিশ্ববিদ্যালয়ের বৃত্তির তালিকা পরিবর্তন, ভুয়া শাস্তিমূলক অভিযোগ এবং দাতা সংস্থার কোটি টাকার তহবিল আত্মসাতের সঙ্গে একটি চক্র জড়িত। হঠাৎ তানিয়ার বাগদত্তা সাকিব, যে রেজিস্ট্রার অফিসে চাকরি করত, চিৎকার করে বলে উঠল, সব মিথ্যা, এটা সাজানো নাটক। তার কথা শেষ হওয়ার আগে 2 জন নিরাপত্তা কর্মী এগিয়ে এসে তাকে ঘিরে ফেলল। খালা মরিয়ম ফিসফিস করে বলল, চুপ করে বসে থাক। আমি শুধু শান্তভাবে তাদের দিকে তাকিয়েছিলাম। এই শান্ত স্বভাবেই তারা এতদিন দুর্বল ভেবেছিল। আসলে পুরো সত্যটা আমি জানতে শুরু করেছিলাম 6 মাস আগে। খেয়াল করেছিলাম এতিম ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা বারবার বৃত্তি হারাচ্ছে, অথচ কম নম্বর পাওয়া প্রভাবশালী পরিবারের সন্তানরা সেই বৃত্তি পেয়ে যাচ্ছে। নথিপত্র মিলিয়ে দেখি কমিটির অনুমোদনের পর ফলাফল বদলে দেওয়া হচ্ছে। সময়ের রেকর্ড মেলে না।
সুপারিশপত্র গায়েব। আমি তখন বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ বিভাগে খণ্ডকালীন কাজ করতাম, তাই প্রতিটি নথির ইতিহাস, লগ ইন, রেকর্ড এবং পরিবর্তনের তথ্য সংগ্রহ করতে আমার খুব একটা সমস্যা হয়নি। একদিন হঠাৎ আমার নিজের বৃত্তিও স্থগিত হয়ে গেল। সেদিনই বুঝে গেলাম আমি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু তারা জানতো না, তারও আগে আমি সব প্রমাণ নিরাপদে পাঠিয়ে দিয়েছি প্রিন্সিপাল, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত টিম এবং দুর্নীতি দমন কমিশনের কাছে। একজন আইনজীবীও সব নথি যাচাই করে সংরক্ষণ করেছিলেন। হঠাৎ তানিয়া দাঁড়িয়ে চিৎকার করে বলল, ও আমাকে হিংসা করে, তাই এসব বানিয়ে বলছে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কিসের হিংসা? তুমি যে নম্বর বদলেছ নাকি সাকিব যে টাকা সরিয়েছে? তানিয়া কোনো উত্তর দিতে পারলো না। প্রিন্সিপাল একটি ফাইল তুলে ধরলেন। আমাদের কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে। সেখানে দেখা গেছে গভীর রাতে সাকিব সহকারী ডিনের আইডি ব্যবহার করে কেয়ার একাডেমিক রেকর্ডে অবৈধভাবে প্রবেশ করেছে। এই কথা শুনে সহকারী ডিন পাশের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু দরজায় পৌঁছানোর আগেই পুলিশ তাকে আটক করলো। মুহূর্তের মধ্যে পুরো হলরুমে তুমুল হইচই শুরু হয়ে গেল। শিক্ষার্থীরা মোবাইল বের করে ভিডিও করতে লাগলো। অভিভাবকরা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। মঞ্চের পেছনে বড় স্ক্রিনে একের পর এক প্রমাণ ভেসে উঠতে লাগলো। বদলে দেওয়া ফলাফল, ভুয়া অভিযোগ, ব্যাংক লেনদেন এবং তানিয়া ও সাকিবের ব্যক্তিগত বার্তা। একটি বার্তা বড় করে সবার সামনে ভেসে উঠল, কেয়াকে অযোগ্য ঘোষণা করতে পারলে বৃত্তিটা তোমার হয়ে যাবে। তানিয়া আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, এসব তুই আগেই পরিকল্পনা করেছিলি? আমি শান্তভাবে উত্তর দিলাম, না, আমি শুধু তোমাদের পরিকল্পনার প্রমাণ সংগ্রহ করেছি। ঠিক তখনই খালা মরিয়ম রাগে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এলেন। চিৎকার করে বললেন, অকৃতজ্ঞ মেয়ে, তোকে মানুষ করলাম আর তুই আমাদের সর্বনাশ করলি। প্রিন্সিপাল তখন শেষ বোমাটা ফাটালেন। তিনি বললেন, মরিয়ম বেগম, কেয়ার বাবা মা মারা যাওয়ার পর সরকার ও বীমা কোম্পানি থেকে তার লালন পালনের জন্য যে অর্থ দেওয়া হয়েছিল, তদন্তে দেখা গেছে সেই টাকার একটা বড় অংশ আপনার ব্যক্তিগত ব্যাংক হিসেবে চলে গেছে। কথাটা শুনে আমার পা যেন কেঁপে উঠলো। আমি জানতাম খালা আমাকে ভালোবাসতেন না, কিন্তু তিনি আমার ভবিষ্যতের জন্য দেওয়া টাকাও আত্মসাৎ করেছেন, এটা কখনো কল্পনা করিনি। মরিয়ম বেগমের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। গত 16 বছর এই প্রথম আমি তার চোখে ভয় দেখলাম। যাদের হাসির কারণ ছিলাম, শেষ পর্যন্ত তাদের সামনে সত্যের জয় হলো। তদন্ত কর্মকর্তারা ধীরে ধীরে এগিয়ে গেলেন মার্জিনা বেগম, কায়েস, তানিয়া এবং সেই সহকারী ডিনের দিকে। মার্জিনা বেগম কাঁপতে থাকা আঙ্গুল তুলে আমার দিকে দেখিয়ে চিৎকার করে বললেন, ও আমার মেয়ে, আমি ওকে মানুষ করেছি। আমি নৌকে বুকে নিয়ে ধীরে ধীরে মঞ্চ থেকে নামলাম। তারপর শান্ত গলায় বললাম, না খালা, আপনি আমাকে বড় করেননি, আপনি আমাকে নিয়ন্ত্রণ করেছেন। এই দুটো জিনিস এক নয়। আমার কথা শুনে তার মুখ থেমে গেল। তিনি রাগে আমার দিকে এগিয়ে আসতে চাইলেন, কিন্তু একজন কর্মকর্তা তাকে থামিয়ে দিলেন। ঠিক তখন তানিয়া কান্না শুরু করলো, সেই পরিচিত কান্না, যে কান্না সে সব সময় করত যখন নিজের ভুল লুকিয়ে অন্যদের কাছে নিজের নির্দোষ প্রমাণ করতে চাইতো। সে আমার দিকে তাকিয়ে বলল, ক্লারা প্লিজ সবাইকে বলো আমি কিচ্ছু জানতাম না, সব কায়েস করেছে। কায়েস সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরে চিৎকার করে উঠলো, মিথ্যে বলছো, কোন রেকর্ড বদলাতে হবে সেটা তুমি আমাকে বলেছিলে। তানিয়া চেঁচিয়ে উঠলো, তুমি বলেছিল কেউ কখনো খোঁজ বের করতে পারবে না। দুজনের অভিযোগ পাল্টা অভিযোগে পুরো হলরুম শত শত মানুষের সামনে তাদের আসল রূপ প্রকাশ হয়ে গেল। যে মানুষগুলো কয়েক মিনিট আগেও আমাকে নিয়ে হাসছিল, তারাই এখন নীরবে দাঁড়িয়ে সব দেখছিল। উপাচার্য আমার হাতে আমার ডিগ্রিটি তুলে দিলেন। তারপর তানিয়ার গলা থেকে সাদা সম্মান সূচক স্টলটি খুলে নিলেন। তিনি বললেন, এই সম্মান সেই শিক্ষার্থীর প্রাপ্য যে এটি অর্জন করেছে। তারপর তিনি স্টলটি আমার কাঁধে পরিয়ে দিলেন। প্রথমে এক হাত তালি দিল, তারপর আরেকজন। কিছুক্ষণের মধ্যে পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে আমাকে সম্মান জানাতে লাগলো। আমি পেছনের সারির দিকে তাকালাম। সেখানে কিছুক্ষণ আগেও বসে আমার অপমান দেখে হাসছিল মার্জিনা বেগম, কিন্তু এখন তার চেয়ার খালি। পুলিশ তাকে পাশের দরজা দিয়ে নিয়ে যাচ্ছে। ক্যামেরার আলো তার মুখে পড়ছে। সেই মুহূর্তে নুহু একটা নড়ে চড়ে চোখ খুলল। আমি তার কানে আস্তে করে বললাম, আমরা পেরেছি নু। তদন্তের পর কায়েস, তানিয়া আর অন্যদের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, পরিচয় অপব্যবহার ও ষড়যন্ত্রের মামলা হয়। কায়েস নিজের অপরাধ স্বীকার করে তদন্তে সহযোগিতা করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি ডিনের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়। চুরি হওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ সহ তাকে কারাদণ্ড দেওয়া হয়। তানিয়া সব সম্মান বাতিল হয়ে যায়, তার ডিগ্রি স্থগিত করা হয় এবং তার বৃত্তির আবেদনগুলো তদন্ত করা হয়। শেষ পর্যন্ত সে জাল একাডেমির তথ্য দেওয়ার অপরাধ স্বীকার করে। তার শাস্তি হয় জরিমানা, সামাজিক সেবা এবং আজীবনের জন্য শিক্ষাগত রেকর্ডে একটি নেতিবাচক মন্তব্য। কিন্তু সবচেয়ে কষ্ট দিয়েছিল মার্জিনা বেগমের ঘটনা, কারণ তিনি শুধু আমার প্রতি নিষ্ঠুর ছিলেন না, তিনি আমার বাবা মায়ের রেখে যাওয়া অর্থ চুরি করেছিলেন। ব্যাংক রেকর্ডে প্রমাণ হয় আমার অভিভাবকত্বের জন্য রাখা অর্থ তিনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। তানিয়ার দামি পড়াশোনা, নিজের সম্পত্তি কেনা, সবকিছুর পেছনে ছিল আমার অধিকার। শেষ পর্যন্ত সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আদালত তাকে কারাদণ্ড দেয় এবং সুদসহ আমার অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। রায় ঘোষণার দিন মর্জিনা বেগম নিচু স্বরে বলছিলেন, তুই আমাদের পরিবারটা ধ্বংস করে দিলি। আমি তার দিকে তাকিয়ে উত্তর দিয়েছিলাম, না খালা, পরিবার আপনি নিজেই ধ্বংস করেছিলেন। যেদিন
সেদিন ভেবেছিলেন একজন অনাথ মেয়ের পাশে কেউ দাঁড়াবে না। 1 বছর পর আমি আবার মঞ্চে দাঁড়ালাম। এবার স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার জন্য নয়, বিষয় ছিল শিশু সুরক্ষা ও সমাজ কল্যাণ নীতি। সামনের সারিতে বসেছিল নুহ, তার পরনে নীল রঙের ছোট্ট সাসপেন্ডার। সে হাততালি দিচ্ছিল সবচেয়ে জোরে। সেই বসন্তেই তার দত্তক গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল। তার পরিচয়পত্র অভিভাবকের স্থানে লেখা ছিল ক্লারা হক। যে শিশুকে একদিন কেউ চিনতে চায়নি, আর সে আমার জীবনের সবচেয়ে বড় পরিচয়। ফিরে পাওয়া অর্থ এবং বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ অনুদান নিয়ে আমি প্রতিষ্ঠা করলাম হায়েস হাউস লিগ্যাল ফান্ড। এই প্রতিষ্ঠা সাহায্য করতে শুরু করলো সেই সব অসহায় শিক্ষার্থীরা যারা হারিয়ে ফেলেছে নিজের অধিকার, যাদের বৃত্তির টাকা কেউ নিয়ে নিয়েছে, যাদের কাগজপত্র জাল করা হয়েছে, যাদের কণ্ঠ কেউ শুনতে চায়নি। আমাদের প্রথম ক্লায়েন্ট ছিল 17 বছরের এক মেয়ে। তার অভিভাবক তার জমানো টাকা আত্মসাৎ করেছিল। সে একদিন আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি আমাকে কেন বিশ্বাস করছেন? আমি তার ডেস্ক থেকে সেই পুরনো ছবিটা তুলে ধরলাম, যে ছবিতে আমি দাঁড়িয়ে আছি মঞ্চের আলোয়, এক হাতে ডিগ্রি, অন্য হাতে নুহ। আমি বললাম, কারণ আমি জানি কেমন লাগে যখন মানুষ সত্য না জেনেই তোমাকে নিয়ে হাসে। সেই রাতে বাহিরে বৃষ্টি পড়ছিল। নুহ আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। জীবনের বেশিরভাগ সময় আমি ভেবেছিলাম পরিবার মানে শুধু সেই মানুষগুলো যাদের রক্তের সম্পর্ক আছে, কিন্তু এখন বুঝেছি পরিবার তারা নয় যারা তোমার কষ্টের উপর নিজের অধিকার দাবি করে। পরিবার হলো সেই মানুষ যাকে তুমি রক্ষা করার সিদ্ধান্ত নাও, আর সেই ভবিষ্যৎ যেটা তুমি নিজের হাতে তৈরি করো, যত কষ্টের পথ পেরিয়ে আসতে হোক না কেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এটা ছিল গল্পের শেষ অংশ। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।